উফ, হঠাৎ করে ঝড় বৃষ্টিটা কেন যে এলো, গাছের আমগুলো মনে হয় আর একটাও থাকবে না। কি হারে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরের ভিতরে থেকেও পিলেটা কেমন যেন চমকে চমকে উঠছে। ঠিক এরকম সময় কালীচরণ বাবুর দরজার বাইরে কয়েকবার কড়া নাড়ার আওয়াজ। আরে এই সময় আবার কে এলো? এই ঝড় বৃষ্টির মধ্যেও চলে এলো। দরজা খোলাটা কি ঠিক হবে? কবরেজ মশাই, ও কবরেজ মশাই, আসেন নাকি? নিশ্চয়ই কেউ এসেছে। এই পাড়ার কেউ বলে তো মনে হচ্ছে না ঠিক। আমাকে মনে হয় ডাকছে। যাই তো, গিয়ে দেখি। এই বলে কালীচরণ বাবু এগিয়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলতেই তিনি দেখতে পেলেন একজন মাঝবয়সী লোক, মাথায় একটি গামছা বাঁধা আর পরনে একটা ছোট ধুতি। এ কি, কে তুমি? এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কি চাই? আমারে বাসান কবরেজ মশাই, আমারে বাসান। এই বলে লোকটা কবিরাজ মশাইয়ের পা ধরে কান্না করতে লাগলো। কবিরাজ অনুভব করলেন লোকটার হাত দুটো যেন পুরো বরফের মতো শীতল। সঙ্গে সঙ্গে কবিরাজ তার পা দুটো সরিয়ে নিয়ে বললেন, আরে আরে করছো কি? ছাড়ো ছাড়ো। কি হয়েছে বলো? কবরেজ মশাই, আমার বউটারে আপনি বাসান দয়া করে, ওর শরীরটা বড্ড খারাপ। কেন, কি হয়েছে? আমার বউটার যে কালা জ্বর হয়েছে কবরেজ মশাই, আপনি তাড়াতাড়ি চলেন। আরে কিন্তু কোথায় যেতে হবে? আমার বাড়ি রঘুপুরে, এই 3 টেকা পরেই। অত দূরে ঝড় বৃষ্টির মধ্যে এত রাত্রে যাবো কিভাবে? উনি আপনি কোনো চিন্তা করবেন না কবরেজ মশাই, নদীর ঘাটে আমার নৌকা রয়েছে তো, আমি নিজে নৌকা করে আপনারে নিয়ে যাব। আপনি শুধু চলেন দয়া করে। আচ্ছা বেশ বেশ, দাঁড়াও, ঘর থেকে আমি আমার ছাপিটা আর ওষুধের থলেটা নিয়ে আসি। তারপর কালীচরণ বাবু তার ঘর থেকে একটি ছাতা নিয়ে আসলেন এবং সেই ঝড় বৃষ্টির মধ্যেই লোকটার সাথে যেতে লাগলেন তার বাড়িতে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর সাথে অঝোরে বৃষ্টি। একটি সরু মাটির রাস্তার মধ্যে দিয়ে লোকটার পিছন পিছন হেঁটে চলেছেন কবিরাজ, আর লোকটা আগে আগে এগিয়ে চলেছে পথ দেখিয়ে। কবিরাজ মশাইয়ের মনের মধ্যে কেমন যেন একটু ভীতির সঞ্চার হতে লাগলো, যেন একটু শিউরে উঠলেন তিনি। এত রাতে এর সঙ্গে এত দূর যাওয়াটা কি আমার ঠিক হচ্ছে? কি হলো কবরেজ মশাই, কি ভাবছেন? আসেন আসেন, ওই যে ঘাটে আমার নৌকা বাঁধা আছে। আচ্ছা ঠিক আছে। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে এলো। উঠে আসেন কবরেজ মশাই। কি করে উঠবো? আরে এত অন্ধকারে তো কিছু দেখাই যাচ্ছে না। আর কি করব বলেন, একটু কষ্ট করেন দয়া করে। তারপর কালীচরণ কবিরাজ তার নৌকাতে উঠে বসলেন কোনো রকমে। বৃষ্টি তখনও থামেনি, মেঘে গর্জন করছে। এতই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না ভালো মতো। কোনো শিয়াল কুকুরের ডাক অব্দি শোনা যাচ্ছে না। ঠিক এমন সময় লোকটা বলে উঠল, কবরেজ মশাই, আমার বউটা ভালো হয়ে যাবে তো? কিছু হবে না তোর? দেখো, আমি তোমার বউকে না দেখে তো কিছু বলতে পারবো না, তবে যদি কালা জ্বরটা খুব মারাত্মক হয়ে থাকে তাহলে হয়তো আমি বাঁচাতে পারবো না। এইরকম কথা বলবেন না কবরেজ মশাই। তারপর খানিকক্ষণ চুপচাপ একভাবে বসে থাকতে থাকতে কবিরাজ মশাইয়ের চোখে একটু ঘুম নেমে এসেছিল। কিছুক্ষণ পর তিনি তার আড়মোড়া ভেঙে জেগে উঠে দেখলেন তিনি এখনো নৌকাতেই বসে রয়েছেন, আর নৌকা এখনো মাঝ নদীতেই। এ কি, আমি এখনো নৌকাতেই বসে? কি ব্যাপার মাঝি, আর কতক্ষণ লাগবে যেতে? কিন্তু কালীচরণ বাবু তার প্রশ্নের কোনো উত্তর পেলেন না। এ কি, কোনো উত্তর দিলে না যে?
কিছু বলো। ভারী মুশকিল তো, লোকটা চুপ করে গেল কেন হঠাৎ? ঠিক এমন সময় এক প্রবল শব্দে বিদ্যুতের ঝলকানি এসে পড়ল নৌকার উপর। আর ঠিক তখনই কালীচরণ বাবু দেখতে পেলেন নৌকাতে কোনো মাঝি নেই, কেবল দাঁড়টা একলা একলাই টেনে চলেছে নিজের মতো। কালীচরণ বাবু ভয়ে চিৎকার করে উঠলেন, এ কি মাঝি কোথায় গেল? নৌকায় যে কেউই নেই, তবে দাঁড়টাই ভাবে একা একা টেনে চলেছে কিভাবে? এসব এসব কি দেখছি আমি? এই ঝড় বৃষ্টির মধ্যে মাঝ নদীতে কেউ কোথাও নেই। নৌকাটার মধ্যে বসে রয়েছেন কবিরাজ মশাই একা, আর তার চোখের সামনে সেই নিজে নিজে টেনে চলা দাঁড়। কিভাবে সম্ভব? আর একটু আগেই তো আমার সঙ্গে লোকটা কথা বলল। এসব কি হচ্ছে? তবে কি কোনো? ঠিক এরকম সময় এক বিশাল অট্টহাসির শব্দ শোনা গেল। ঠিক কে এভাবে হাসছে? মাঝ নদীতে অট্টহাসির শব্দ যেন আরো বেশি জোরালো হয়ে উঠল। এসব কি হচ্ছে আমার সাথে? ঠিক এরকম সময় আর একটা বিদ্যুৎ ঝলকানিতে কবিরাজ দেখতে পেলেন এবার সেই দাঁড় টানছে ওকে। কে ওখানে? কিরে, চিনতে পারলি না? না 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 না, কে তুমি? আমি পাশু। আজ তোকে আমি ছাড়বো না। আজ অনেক কাল পরে সময় এসেছে, আজ তোকে আমি ছাড়বো না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। না, কিছুতেই না। আতঙ্কে কালীচরণ বাবুর হৃৎপিণ্ডের কম্পন যেন দ্বিগুণ গতিতে বেড়ে গেল। তার সারা শরীর ঘামতে লাগলো। এরকম ঘটনার সম্মুখীন এর আগে তিনি কখনো হননি। তুই আমার মেয়েরে মেরেছিস, আমি তোরে ছাড়বো না, ছাড়বো না আমি তোরে। আমি? না না না, আমি তোমার মেয়েকে মারিনি। তুই মেরেছিস আমার মেয়েরে। কবে? কখন? মনে কর, মনে কর, ঠিক এইরকমই এক ঝড় বৃষ্টি রাতে। কবিরাজ মশাই, বাড়ি আসেন। আহা, এই রাতের বেলা ঝড় বৃষ্টির মধ্যে আবার কে এসে উপস্থিত হলো? আমি পাশু কবিরাজ মশাই, রঘুপুর গাঁ থেকে আসছি। তুই এগিয়ে দরজাটা খুলে বলেছিলিস। কি চাই এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে? কবিরাজ মশাই, দয়া করে আমার মেয়েটারে বাঁচান। কেন? কি হয়েছে তোর মেয়ের? আমার মেয়ে বড় অসুখে পড়েছে কবিরাজ মশাই। এখন কোথাও যাওয়া সম্ভব না। এখন বাড়ি যা, আমি কাল সকালে গিয়ে দেখব। না না, কাল সকালে নয়, আপনি দয়া করে এখনই চলেন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। উফ, আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ঠিক আছে, দাঁড়া। তারপর তুই তোর ঘুম চোখে ঘরের মধ্যে থেকে একটা ওষুধের বাক্স আর একটা ছাতা নিয়ে আসলি। তারপর আমার নৌকা করে আমার বাড়ি অবধি তোকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তুই আমার মেয়েটারে ভুল ওষুধ দিয়ে তাদের মেরে ফেলেছিস। না না, আমি মারিনি, মারিনি আমি। তুই মেরেছিস, তুই। তোকেও আজ আমি শেষ করে ফেলবো। এই বলে পাঁচু তার ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসলো কালীচরণ বাবুর দিকে। পাঁচু তার শক্ত হাতে কালীচরণ বাবুর গলাটা টিপে ধরল। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। কেউ তোরে বাঁচাতে আসবে না। বরফের মতো ঠান্ডা হাত দুটো যেন সারাশির চাপে কালীচরণ কবিরাজের নিঃশ্বাস প্রায় বন্ধ করে দিল। অবশেষে কালীচরণ বাবুর যখন একদম খারাপ অবস্থা, তখন পাঁচু তাকে ছুঁড়ে নদীর জলের মধ্যে ফেলে দেয়।
আর তারপর পাঁচু এবং তার নৌকা মাঝ নদীতে কোথায় যেন মিলিয়ে যায়। এদিকে কালীচরণ কবিরাজ ততক্ষণে ওই গভীর জলে হাত পা ছুটতে ছুটতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। আহ 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 আর 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 পারছি না। যখন তিনি প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থায়, তখন দূর থেকে যেন একটি নৌকা ভেসে আসতে দেখলেন তিনি। আরে, ওই মাঝ নদীতে কেউ একটা ডুবে যাচ্ছে বলে মনে হচ্ছে না? কে ওইখানে? দিনু মাঝি দ্রুত নৌকা চালিয়ে এগিয়ে গেল কবিরাজের কাছে। দিনু হিজলপুর গাঁয়েরই জেলে। কবিরাজ মশাইকে দেখে সে তক্ষুনি চিনতে পারল। এ কি কুবরেজ মশাই যে? কিন্তু আপনার এরম অবস্থা কে করলো? উঠে আসেন, উঠে আসেন, নৌকায় উঠে আসেন, আমার হাত দুটা ধরেন শক্ত করে। একটু ধাতস্থ হয়ে দম নিয়ে কালীচরণ বাবু সব খুলে বললেন দিনুকে। আপনি পাঁচু নৌকায় উঠেছিলেন? সে তো আজ প্রায় 7 বছর আগেই মারা গেছে। সেই যে ওর মেয়েটা মারা গেল, তারপর দিনুর বউটাও তো 6-7 মাস বাদে অন্য একটা লোকের সঙ্গে শহরে পালালো। আর পাঁচু বেচারা মনের দুঃখে আত্মহত্যা করলো। হয়তো আপনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই তার আত্মা এতদিন রয়ে গিয়েছিল। সত্যি আজ আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। আসেন কবরেজ মশাই, আমি আপনারে আপনার বাড়ি অবধি পৌঁছে দিই। আর কখনো এই রাতের অন্ধকারে যে কোনো দরকারই হোক না কেন, আপনি একা একা এদিকে আসবেন না। এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।